আলোর তলে বলছি, দাঁড়িয়ে যা বলছি। কত দূর পালাবে, ঠিক ধরে ফেলবো তোকে। না না, বাঁচাও বাঁচাও আমায়, কে কোথায় আছো? নিঝুম পথে নিচ্ছি আরো, ছায়া হয়ে নেমে আসে রাত। অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত। বোঝা না বোঝার সীমা পেরিয়ে, অজানার কুয়াশা মেখে, না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প শ্রী মনোজ বসুর কলমে জামাই। গল্পটি প্রকাশিত হয়েছিল 1961 সালের দেব সাহিত্য কুটির থেকে। শুনতে থাকুন লেখক মনোজ বসুর কলমে জামাই। অনেক দিনের কথা, খুলনা অবধি তখন নতুন রেললাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। জন 3-4 গাড়িতে উঠল। নামল একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গাঁয়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে, তাই বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 হপ্তার ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়েকে আর পাঠাবেন না, সেই জন্য তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরোল। গেটে লোক নেই, কেউ টিকিট চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা যায় না। আরও 2বার সে শ্বশুরবাড়ি এসে গেছে, পথ মোটামুটি জানা। তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে, কারণ দরজা ভিতর থেকে বন্ধ। আলো জ্বলছে, অতএব স্টেশন মাস্টার আছেন অফিসে, কিন্তু সাড়া দিচ্ছেন না। মাস্টার মশাই, মাস্টার মশাই, শুনুন একটিবার। ও মাস্টার মশাই! পয়েন্টসম্যান এলো হঠাৎ কোনো একটা দিক থেকে, বোঝা গেল না। গায়ে নীল কোট, তার ওপর মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। বললেন, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ। গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকেই নিয়ে নিলেন। উনি উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি না তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলল, পালকি চাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? হ্যাঁ, বেয়ারা জুটবে কোথা থেকে? ম্যালেরিয়ার নতুন আমদানি হয়েছে। ঘরে ঘরে মেয়ে মরদ সকলের জ্বর। একবারটি বার্লি রেঁধে দেওয়ার মানুষ জোটে না, আর আপনার মাথায় পালকির শখ চাপলো এখন। হ্যাঁ, হাঁসফাঁস করছিল লোকটা।
বিনোদের সামনে সেইখানেই মেঝের ওপর বসে পড়ল। বলল, আগের লোকটা মারা গেল জ্বরে। পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এই লোক তো একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। স্টেশন মাস্টারকে যদি একবার দেখতে পেতাম খুব ভালো হতো। ওই বাড়ির সকলের খবর তো নিতে পারতাম। এই ম্যালেরিয়াতে ওনারাই কেমন আছেন, আর আমার চঞ্চলা সেই বা কেমন আছে কে জানে। এই লোক তো একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সারাদিন তো কিছু খাওয়াও হয়নি, খুব ক্লান্তও লাগছে। আচ্ছা, রাত্রিটা কি তাহলে স্টেশনে কাটিয়ে দেব? একেবারে সকালে না হয় বেরোবো। কিন্তু কি মশা রে বাবা, ঝাঁকে ঝাঁকে একেবারে। রাতে তো এখানে চোখ বুজতে দেবে বলে মনে হচ্ছে না। না, বেরিয়েই পড়ি। ও সামান্য পথ, ঠিকই পৌঁছে যাব। একেবারে শ্বশুরবাড়ি গিয়ে খাটের ওপর গদিয়ান হয়ে পড়াই ভালো। আহ, কি মশা রে! উফ, কি মশা রে বাবা। মাইল 3 বেশি পথ নয়, তাই পথে নেমে পড়ল বিনোদ। হন হন করে চলছে। হাত ঘড়িতে 9টা, সন্ধ্যারাত্রেই বলা যায়। এরই মধ্যে চারিদিকে একেবারে নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাঙ ডাকছে গ্যাঙর গ্যাং। বাদুড়ের ঝাঁ করছে মাথার উপরে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়াঝাড়। ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন। মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়া গুঁড়ির ওপরে আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম এই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল, দাদা, ও দাদা, শুনছেন? সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব। ঠিক যাচ্ছি তো? সাদিপুরে যাবে তো? এই দিকে চলে এসো। এসো বলছি, ডাকছি তো, আসছো না কেন? এসো, এই দিকে চলে এসো। ওদিকে পথ কোথা? গহীন জঙ্গলের মধ্যে? পাগল নিশ্চয়। নয়তো এই রাত্রেবেলায় ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? ধুর, বেকার লোককে জিজ্ঞাসা করলাম। মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে। কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। বিনোদের মনে পড়ল, এই গাছটা তো আগেও দেখেছি, তবে ঠিক পথেই যাচ্ছি, পথ হারাইনি। যেইমাত্র গাছের নিচে আসা, গাছটা নুয়ে এসে ভীষণ জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায়, তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর। আর যেন খলখল করে হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুট্টে বেরোলো, তাই রক্ষা। ওরে বাবা! নইলে গাছ ঠিক মাথার উপরে পড়ত, মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। খানিকটা গিয়ে পিছনে তাকালো। সাহসী মানুষ বিনোদ, সে প্যারেড করে, বন্দুক চালায়। সে দেখল, আরে, খেজুর গাছটা তো যেমন তেমনিই তো আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। নিশ্চয়ই আমার চোখের ভুল ছিল। বোম্বে মেল আজ বড্ড লেট ছিল কি না, হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখো ছুটলাম। খাওয়া দাওয়া ঠিক হয়নি সমস্তটা দিন, তাই খিদের তেষ্টায়
অবসন্ন হয়ে মাথাটা ঘুরছে, আর এই সমস্ত আজব জিনিস দেখছি। ওহ, না 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 না, এসব কিছুই নয়। যাকগে। শ্বশুরবাড়ি পৌঁছে গেল বিনোদ। অবস্থা ভালো এনাদের। পাকা কোঠা বাড়ি, বৈঠকখানাটা আজ অন্ধকার। বিনোদের মনে পড়ল, শীতকালে বড়দিনের সময় যখন আগেরবার এসেছিলাম, দিনরাত লোক গিজগিজ করতো তখন। রাত দুপুর অবধি পাশা খেলা হই হুল্লোড় চলতো। কিন্তু আজ কেউ নেই, কেমন খাঁ খাঁ করছে। সেটা মনে হয় এই পয়েন্টসম্যান যা বললেন, জর্জারির মধ্যে আড্ডা দেবার পুলক নেই মানুষের। কে জানে, বাড়ির কর্তারাও হয়তো বা জ্বরের তারসে ভিতর বাড়ির বিছানায় পড়ে কোঁ কোঁ করছে। ভিতর বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভিতরে, বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ করতে করতে, অথচ কারুর দেখা নেই। বিনোদ কাশির শব্দও করল, যাতে সেই শব্দ শুনে কেউ অন্তত বেরিয়ে আসে। কিন্তু যা বাবা, এই শব্দও কারোর কানে পৌঁছালো না। কি আশ্চর্য, কোথায় গেল সব? এইরকম ভাবছে, কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে সামনে দাঁড়ালো। হকচকিয়ে গিয়ে বিনোদ নিজের পরিচয় দিল। কে বলছি, শুনছেন? আমি এবাড়ির ছোট জামাই বিনোদ। কাউকে দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে একটু খবর দেবেন দয়া করে, আমি যে এসেছি। এমতো অবস্থায় খিলখিল উচ্ছ্বলিত হাসি শুনতে পেল বিনোদ। হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা, বিনোদের স্ত্রী। আগে এত দেরি করে আসার সময় হলো বুঝি? তুমি আর বলো না, ট্রেনটা এত লেট করলো। সে নয় শুনবো খন, এখন চলো আমার সাথে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চঞ্চলা আগে আগে চলেছে। মস্ত বড় বাড়ি, আরও কত বারান্দা, কত সিঁড়ি, উঠান পার হয়ে চলল। একসময় বিনোদ সেই আগের প্রশ্নটি করে। মানুষ দেখছি নে, বলছে গেলেন কোথায় এরা সব? জিকর গেছি, আমারও পিসির বাড়ি। পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ির শুদ্ধ সেখানে চলে গেছেন। আমারও যাবার কথা ছিল, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপথ্য করেছে কিনা। ঘরের মধ্যে এসে গেছে দুজনা। কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল, অথচ চেহারায় তা বোঝা যায় না। আগে যেমন দেখে গেছে ঠিক তেমনই। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ জিজ্ঞাসা করল, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে। বৈঠকখানায়? কিন্তু বৈঠকখানা তো পুরো অন্ধকার, খাঁ খাঁ করছে। আমি তো ঢুকে এলাম, কই কাউকে তো দেখতে পেলাম না। আসলে সকলেরই শরীর খারাপ কিনা, তাই সকাল সকাল শুয়ে পড়েছে। ও, পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলল, তা আজ এসে পৌঁছাবো। স্টেশনে পালকি রাখার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে তো পাঠালে পারতে। চিঠি পৌঁছায়নি, পৌঁছাবার উপায়ও নেই। পোস্টমাস্টার পিয়ন দুজনেই মারা গেছে। যে রানার ডাক বয় আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জ্বর জ্বালা কাকে বলে এই অঞ্চলের লোক তা আগে জানতোই না। পাথরে কোঁদা নিরেট দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে অবধি এই কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে। খানা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তেই নরক গুল যায়।
মানুষজন উজাড় হয়ে গেল। খুবই খারাপ অবস্থা দেখছি। বলছি, তোমার কাছে বলতে কোনো লজ্জা নেই, সারাদিন ভাত জোটেনি, ভীষণ খিদে পেয়েছে। খিদের চোটে আর মুখে কথা সরছে না। তাড়াতাড়ি 4টি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো না। ছি ছি, আগে বলতে হয়। চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিয়ে গে, তাড়াতাড়ি হবে। তরকারির হাঙ্গামায় যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। ব্যস্ত হয়ে উঠে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতন। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কুলুঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে ওঠে, আলো নাচে দেয়ালে দেয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিস ফিস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি রে ওখানে? যা বাবা, জবাব নেই। কিন্তু একা গোবিন্দ কিংবা 2-4 জন মানুষ তো নয়, অনেক অনেক মানুষের গলা পাচ্ছি মনে হচ্ছে। বাড়ির সকলে তো নিমন্ত্রণে গিয়েছে, তবে এত লোক কোথা থেকে আসে? উঁকি দিয়ে বিনোদ দেখল জানলার বাইরে। জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন, না কিছুই নয়। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে, আবার সেই পাতা খসখসানি। ভিড় জমেছে বুঝি জানলায়, ঠেলাঠেলি করে তার দিকে উকি দিচ্ছে কারা যেন, চাপা গলায় শলা পরামর্শ করছে। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানলার কপাট বন্ধ করল। একলা ঘরে কেমন যেন গা ছমছম করছে। না, কিন্তু এ কথা চঞ্চলাকে বলা যাবে না। ও এ নিয়ে ঠাট্টা করবে, বলবে কি গা ছমছম করছে একলা ঘরে? এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে বেড়াও। না 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 না, লজ্জার ব্যাপার হবে একবারে। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলে যাওয়া যাক সেখানে। রান্নাও চলবে আর গল্পও হবে দুজনায়। যাই, হঠাৎ রান্নাঘরে ঢুকে চঞ্চলাকে একেবারে চমকে দেব। পা টিপে টিপে বিনোদ নিঃসারে যাচ্ছে, হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, এ কি সর্বনেশে কাণ্ড! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতর। দাউ দাউ করে পা জ্বলছে, উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে এক একবার তুলে টিপে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল ডুবিয়ে দিচ্ছে, পা জ্বলছে ওদিকে উনুনের ভিতর। আমি এ কি দেখছি? মশলা বাটবে কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার উঠবার জো নেই, পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য, হাত ক্রমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরল, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে ফিরে এলো। কাছে এনে শিল পেতেছে, হাত লম্বা করে তখন তাকের উপরের মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে, ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে। এবার বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব তাকিয়ে তাকিয়ে, পা দুটো খুঁটির মতন অনড় হয়ে গেছে। দেখছে সে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিঁড়ি পেতে ঠাঁই করল, জলের গেলাসে জল দিল পাশে। ও, একটা পাতি লেবু দিতে হবে, ভুলেই গেছিলাম। ঠিক আছে, এক্ষুনি আনছি।
এখন তো আমার এই সব কাজ খুবই সহজ। জানলার গড়াত দিয়ে হাত বের করে দেয়। লম্বা হচ্ছে হাত, আরো আরো প্রায় হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ, বিনোদের দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে। বটি পেতে লেবু কাটছে চঞ্চলা। হঠাৎ বিনোদ যেন সংবিত ফিরে পায়। চঞ্চলা ভূত, এক্ষুনি পালাতে হবে এখান থেকে, আর দেরি করা যাবে না। ওরে বাবারে! উঠি কি পরি করে ছুটছে বিনোদ শ্বশুর বাড়ির বাইরে, এক্কেবারে রাস্তার উপর। রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে যেন কারা। তাদের খলখল করে হাসির শব্দ। কিরে, পালাস কোথা? দাঁড়া দাঁড়া বলছি। বলোর তরে বলছি, দাঁড়িয়ে যা বলছি। কত দূর পালাবে, ঠিক ধরে ফেলবো তোকে। না না, বাঁচাও বাঁচাও আমায়! কে কোথায় আছো? কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কেই বা বেঁচে আছে? আজ তোকে আমাদের দলে আসতেই হবে, কোন নিস্তার নেই। কোনো নিস্তার পাবি না তুই, তোকে আনবই আমরা। বাঁশতলার অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকায় এলো। কি আশ্চর্য, তার সামনে পিছনের ডাইনে বাঁয়ে চারদিকে 4টে বউ। সে যত ছোটে, বউগুলোও ছোটে ততই। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনি এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের উপরে বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল। কোনো ক্রমে সামলে নিল। রক্ষা নেই, এইবারে ধরল। বিনোদ তাকিয়ে দেখে অন্য 3 বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘোমটা তুলল। চঞ্চলা, তুমি ভূত? তার স্ত্রী চঞ্চলা রান্না করছিল যে বসে বসে। ডাইনে বাঁয়ে ও পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব কটা ঘোমটা খুলছে। সবাই চঞ্চলা। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। 4 জনে 8খানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝি এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে, একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি পথের উপর। কিন্তু না 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 না, চঞ্চলা, না না না, আমায় মেরো না, না 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 না। না, হাতের মুঠিতে গলা চেপে না ধরে হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে। সর্বাঙ্গ জুড়িয়ে গেল বিনোদের। চঞ্চলার চোখে জল। 4 জনের একসঙ্গে জল এসে গেছে চোখে। চঞ্চলা বলে ওঠে, না গো, আমি তোমাকে মারতে না, শুধু শেষবারের মতন একবার স্পর্শ করতে চেয়েছিলাম। দেখো, একজন আমি 4 জন হয়ে 4 দিক থেকে ঠিকই নিয়ে এলাম। নয়তো তোমায় রক্ষা করতে পারতাম না, তোমায় প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। ওরা ওরা কারা চঞ্চলা? ওরা কারা? আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পরে তেমনি এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না।
ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো, শতেক পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? ছুটোছুটির ক্লান্তিতে হাঁপাচ্ছিল চঞ্চলা। খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। কেউ এসে টপ করে যদি ধরে না, সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বায়ে একজনের 4 জন হয়ে চতুর্দিক ঘিরে নিয়ে এসেছি। উফ, সে যে কি কষ্ট। তবে আর ভয় নেই, সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি। একটুখানি গিয়ে স্টেশন। এবার আমার ছুটি। আসি। এই বলে 4টে বউ অর্থাৎ 4টে চঞ্চলাই চারপাশ থেকে মাথা নুইয়ে 4খানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। থাক থাক থাক। আসি। পলকের মধ্যে বিনোদ দেখে ফাঁকা মাঠের মধ্যে সে একলা দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে বিনোদ। চঞ্চলা, চঞ্চলা, কোথায় গেলে তুমি? চঞ্চলা, 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 তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? চঞ্চলা, চঞ্চলা। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মনোজ বসুর কলমে জামাই। গল্পের বিভিন্ন চরিত্রে সৌম্যজিৎ, পৌলমী বিশ্বাস, আমি নয় কিন্তু, আর নিরুপম, এবং কথকের ভূমিকায় আমি অর্থাৎ আপনাদের পৌলমী। শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই সুস্থ থাকুন জানা অজানার মাঝে।